আসসালামু আলাইকুম। আজকে পড়ে শোনাব মোহাম্মদ জাফর ইকবালের লেখা আরও টুনটুনি ও আরও ছোটাচ্ছু বইটা। আজকে প্রথম পর্ব। টুনিদের স্কুলের সবচেয়ে ভয়ঙ্কর ম্যাডামের নাম মারদানা ম্যাডাম। মহিলাদের গোঁফ থাকার কথা না, কিন্তু টুনিদের স্কুলে বলাবলি করা হয় যে মারদানা ম্যাডামের গোঁফ আছে। কথাটা শুনে অনেকেই ভুরু কুচকাতে পারে। একজন মানুষের গোঁফ আছে কি নেই সেটা নিয়ে বলাবলি করার কি আছে? তার মুখের দিকে তাকালেই তো সেটা দেখা যাবে। কিন্তু আসলে তার মুখের দিকে তাকালে সেটা বোঝা যায় না। তার কারণ মারদানা ম্যাডামের গায়ের রং কুচকুচে কালো, এবং তার গোঁফ যদি আসলেই থেকে থাকে সেটার রঙও কুচকুচে কালো, তাই সেটা আলাদা করে দেখা যায় না। খুব কাছে গেলে অবশ্যই সেটা দেখা যাবে, কিন্তু কার ঘাড়ে দুইটা মাথা আছে যে মারদানা ম্যাডামের কাছে গিয়ে পরীক্ষা করবে তার গোঁফ আছে কি নেই? যে সমস্ত ছেলে মেয়েদের মারদানা ম্যাডাম কাঁচা চিবিয়ে খেয়েছেন, ঠিক আক্ষরিক অর্থে না, ভয়ঙ্কর শাস্তি দেওয়া অর্থে, তারা সবাই এক বাক্যে স্বীকার করেছে যে মারদানা ম্যাডামের নাকের নিচে ঝাঁটার মতো কালো গোঁফ আছে। তারা আরও বলেছে যে তার চোখের মাঝে মোটা হয়ে থাকা লাল লাল রক্তনালী, সেগুলো নাকি তপ করে কাঁপে, এবং তার মুখে নাকি মাংসাশী প্রাণীর গন্ধ। যাই হোক, এর সবগুলো পরীক্ষা করে দেখা সম্ভব না, কাজেই কেউ কখনো এই বিষয়গুলো নিশ্চিত করার চেষ্টা করেনি। টুনিদের ক্লাস মনিটর বলেছে মানুষ যখন বুড়ো হয় তখন নাকি সবার আগে গোঁফ পাকতে শুরু করে। কাজেই সত্যি সত্যি যদি মারদানা ম্যাডামের গোঁফ থেকে থাকে তাহলে আর কয়েক বছরের ভেতরে সেগুলো পেকে সাদা হয়ে যাবে। তখন তার কুচকুচে কালো রঙের মাঝে সাদা গোঁফ স্পষ্টভাবেই দেখা যাবে। তখন সব বিতর্ক বন্ধ হয়ে যাবে। এই যে ভয়ঙ্কর মারদানা ম্যাডাম, তার থেকেও ভয়ঙ্কর স্যার হচ্ছে মতিউস স্যার। এই স্যার নিয়েও স্কুলে নানা রকম গুজব চালু আছে। যে গুজবটা সবচেয়ে বেশি চালু সেটা হচ্ছে 1971 সালে মতিউস স্যার রাজাকার কমান্ডার ছিলেন। 1971 সালে মতিউস স্যার রাজাকার কমান্ডার ছিল। দেশ স্বাধীন হলে গ্রামের মানুষেরা ধরে তার কান কেটে দিয়েছে। মতিউস স্যারের ডান কানটা নাকি রাবারের তৈরি। প্রত্যেকদিন সকালে স্কুলে আসার সময় সুপার গ্লু দিয়ে কানটা নাকি লাগিয়ে নেন। বিষয়টা পরীক্ষা করা খুব সোজা। ডান কানটা ধরে একটা হ্যাঁচকা টান দিলেই সেটা নিশ্চয়ই খুলে আসবে, কিন্তু সেটা কে করবে? তবে শোনা যায় পাশ করে বের হয়ে গেছে এরকম একজন ছাত্রী নাকি গিরা কেটে বলেছে যে মতিউস স্যার একবার খুব জোরে হাঁচি দিয়েছিল, তখন তার ডান কানটা খুলে এসেছিল। সে সেটা নাকি নিজের চোখে দেখেছিল। সত্যি সত্যি কথাটা কে বলেছে সেটা অবশ্যই কখনোই প্রমাণ করা সম্ভব হয়নি। মতিউস স্যারের অনেকগুলো বেত আছে। একটা শিলং থেকে আনা হয়েছে, একটা বান্দরবনের, আর একটা নেত্রকোনার। সরকার থেকে বেত মারা নিষেধ করে দেওয়ার পর মতিউস স্যারের মনের দুঃখে প্রায় হার্ট অ্যাটাকের মতো অবস্থা হয়েছিল। মতিউস স্যার এখনও মাঝে মাঝে ক্লাসে বেতগুলো নিয়ে আসে, বাতাসে সপাং সপাং করে মারে, আর ছাত্রছাত্রীদের দিকে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে থাকে। যেহেতু বেত মারতে পারে না, তাই গালিগালাজ করে মনের ঝাল মেটায়। তার গালির মতো বিষাক্ত গালি পৃথিবীর আর কোথাও নেই। যাকে একবার স্যার গালি দেয় কমপক্ষে 1 মাস তার মন মেজাজ খারাপ থাকে। এই যে ভয়ঙ্কর মতিউস স্যার, তার থেকেও ভয়ঙ্কর হচ্ছে নার্গিস ম্যাডাম। কথাটা শুনে সবাই মনে করতে পারে নার্গিস ম্যাডাম বুঝি দেখতে মারদানা ম্যাডাম আর মতিউস স্যার থেকেও ভয়ঙ্কর, কিন্তু আসলে সেটা সত্যি নয়। নার্গিস ম্যাডাম দেখতে অসাধারণ। দূর থেকে তাকে দেখলে মনে হয় সিনেমার নায়িকা। শুকনো পাতলা ছিপছিপে, ঠোঁটে লাল লিপস্টিক, চুলগুলো ফুলিয়ে ফাঁপিয়ে রাখা, সেখানে বেলি ফুলের মালা, পরনে আকাশি নীল তাঁতের শাড়ি। কথাবার্তা শুনলে মনে হয় ইন্ডিয়ান বাংলা সিরিয়ালের নায়িকা কথা বলছে। কিন্তু যারা তাকে চিনে তারা সবাই জানে নার্গিস ম্যাডাম হচ্ছে ভয়ঙ্কর থেকেও ভয়ঙ্কর। শুধু চোখের দৃষ্টি দিয়ে নার্গিস ম্যাডাম যে কোনো ছাত্র কিংবা ছাত্রীর শরীরের সব রক্ত শুষে নিতে পারেন। একবার নাকি ক্লাস 9-এর একজন ছাত্রীর দিকে
নার্গিস ম্যাডাম 30 সেকেন্ড কোনো কথা না বলে তাকিয়েছিলেন। সেই ছাত্রী বাসাতে গিয়েই অসুস্থ হয়ে পড়েছিল। হাসপাতালে গিয়ে তাকে 2 ব্যাগ এ পজিটিভ রক্ত দিতে হয়েছিল। নার্গিস ম্যাডাম যখন ক্লাসে আসেন তখন ক্লাসের ছেলেমেয়েরা মাঝে মাঝে ভয়ে নিঃশ্বাস নিতেও ভুলে যায়। শোনা যায় নার্গিস ম্যাডাম যদি নিচু ক্লাসের কোনো ছেলে বা মেয়ের দিকে তাকিয়ে বলেন, এই ছেলে কিংবা এই মেয়ে, তাহলে নাকি তাদের কাপড়ে বাথরুম হয়ে যায়। সেই ভয়ঙ্কর নার্গিস ম্যাডাম একদিন টুনিদের ক্লাসে এসে টুনির দিকে তাকিয়ে বললেন, এই মেয়ে। টুনির সাথে সাথে দাঁড়িয়ে গেল। নার্গিস ম্যাডামের দিকে সরাসরি তাকানোর সাহস কারও নেই। তাই টুনি তার নাকের দিকে তাকিয়ে বললেন, জি ম্যাডাম। সমস্ত ক্লাস তখন নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করছে। নার্গিস ম্যাডাম বললেন, সেদিন টেলিভিশনে দেখলাম একজন বড় সন্ত্রাসীকে ধরেছে বলে পুলিশ একটা প্রাইভেট ডিটেকটিভকে পুরস্কার দিচ্ছে। টুনি ঢোক গিলে বলল, জি ম্যাডাম। কাবরা বাবা সেজে থাকা কলা কাটা বকইরাকে ধরিয়ে দেওয়ার জন্য পুলিশ থেকে ছোটাচ্চুকে একটা চেক দিয়েছিল। কয়েকটা টেলিভিশন চ্যানেলে সেটা দেখানো হয়েছিল। নার্গিস ম্যাডাম মনে হয় সেই অনুষ্ঠানটা দেখেছিলেন। নার্গিস ম্যাডাম বললেন, তোমাকে দেখলাম সেই প্রাইভেট ডিটেকটিভের পাশে সাজুগুজু করে দাঁড়িয়েছিলে। সাজুগুজু শব্দটা উচ্চারণ করার সময় একটা টিটকিরির ভান করলেন, আর সেটা শুনে সারা ক্লাস শিউরে উঠল। টুনি ফ্যাকাশে মুখে বলল, জি ম্যাডাম। নার্গিস ম্যাডাম তার ভ্রমরের মতো কালো চোখ বড় বড় করে জিজ্ঞেস করলেন, কেন জানতে পারি? প্রাইভেট ডিটেকটিভ হচ্ছেন আমার ছোট চাচা। সেই জন্যে তুমি টেলিভিশনের ক্যামেরায় নিজের চেহারা দেখানোর জন্য সাজুগুজু করে তোমার ছোট চাচার লেজ ধরে দাঁড়িয়ে থাকবে? সারা ক্লাস আবার শিউরে উঠল। টুনি ভাবল একবার বলে, আসলে সে মোটেও সাজুগুজু করে ছোটাচ্চুর লেজ ধরে দাঁড়িয়েছিল না। পুলিশের লোকেরা কিভাবে জানি খবর পেয়েছিল যে টুনি কাবরা বাবার চুল আর দাড়ি টেনে খুলে ফেলে ধরে দাঁড়িয়েছিল, তাই তারা এই ছোটাচ্চুর পাশে তাকে দাঁড়া করিয়ে দিয়েছিল। কিন্তু নার্গিস ম্যাডামের মুখের ওপর সেই কথা বলা সম্ভব না, তাই সে কোনো কথা না বলে চুপ করে দাঁড়িয়ে রইল। নার্গিস ম্যাডাম তার ফুলের মতো ঠোঁটগুলো সাপের মতো বাঁকা করে বললেন, শোনো মেয়ে, টেলিভিশনের চেহারা দেখানোর জন্যে অজাগায় কুজাগায় নিজের মাথা ঢুকিয়ে দেবে না। যদি কোনো দিন নিজের যোগ্যতায় টেলিভিশনে তোমার চেহারা দেখাতে পারো তাহলে ক্যামেরার সামনে যাবে, না হলে যাবে না, বুঝেছ? টুনি মাথা নেড়ে জানালো সে বুঝেছে। নার্গিস ম্যাডাম তখন পুরো ক্লাসকে লক্ষ্য করে বললেন, তোমাদেরও বলে রাখি, একজন মানুষের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে তার আত্মসম্মান বোধ। তোমরা কোনো দিন শুধুমাত্র টেলিভিশনের ক্যামেরায় নিজের চেহারা দেখানোর জন্য এই আত্মসম্মান বোধ বিসর্জন দিবে না। যার আত্মসম্মান বোধ নাই তার কিছুই নাই। কিছু নাই কথাটা এমনভাবে উচ্চারণ করলেন যে মনে হলো ক্লাসরুমের ভেতর দিয়ে মেশিন গানের গুলি ছুটে গেল। সারা ক্লাস আতঙ্কে শিউরে উঠল। ক্লাস শেষে নার্গিস ম্যাডাম চলে যাওয়ার পর সবাই টুনির কাছে ছুটে এলো। সবাই জিজ্ঞেস করলো সে ঠিক আছে কিনা। একজন বলল, বাসায় গিয়ে লবণ পানি খাবি, তারপর শুয়ে থাকবি। আরেকজন বলল, গরম পানি দিয়ে গোসল করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বি। দুষ্টু টাইপের একজন বলল, টেলিভিশনের ক্যামেরায় আমিও ঢুকে যাই। বইমেলায় গিয়ে আমি সব ক্যামেরাম্যানদের পেছনে পেছনে হাঁটি। যখনই দেখি কারো ইন্টারভিউ নিচ্ছে তখনই পেছনে দাঁড়িয়ে যাই। একদিন আমাকে 3টা চ্যানেলে দেখিয়েছিল। টুনি কিছু বলল না। সবাই ধরেই নিয়েছে টেলিভিশনে চেহারা দেখানোর জন্যে সে বুঝি জোর করে ক্যামেরার সামনে দাঁড়িয়ে গেছে। কি লজ্জা! টুনির একবার মনে হলো সত্য কথাটা বলে দেয়, কিন্তু শেষ পর্যন্ত বলল না। ক্লাসের ছেলেমেয়েরা চলে যাওয়ার পর টুনির কাছে এলো তাদের ফার্স্ট গার্ল মৌটুসি। মৌটুসি লেখাপড়ায় খুব ভালো, তার চেহারাও খুব ভালো। সে খুব ভালো কবিতা আবৃত্তি করতে পারে। নজরুল গীতির কম্পিটিশনে সে চ্যাম্পিয়ন হয়েছে। মৌটুসি কারাতে ক্লাসে ভর্তি হয়ে রেড বেল্ট পর্যন্ত গিয়েছে। স্কুলের স্পোর্টসে সে লং জাম্পে ফার্স্ট হয়েছে। গণিত আর পদার্থবিজ্ঞান অলিম্পিয়াডে সে মেডেল পেয়েছে। স্কুলের শেষে সে নাচের ক্লাসে যায় নাচ শিখতে। সে সুন্দর ছবি আঁকতে পারে। গল্প লেখার কম্পিটিশনে সে চ্যাম্পিয়ন হয়েছে। আর কম্পিটিশনের লোকেরা যে বই লিখেছে
সেই বইয়ে তার গল্প ছাপা হয়েছে। এক কথা, একজন মেয়ের যা যা ভালো থাকার কথা মৌটুসির তার সব কিছু আছে। কিন্তু তার একটা অনেক বড় সমস্যা আছে। সেটা হচ্ছে সে 1 সেকেন্ডের জন্য ভুলতে পারে না যে সে রূপে গুণে সবার থেকে ভালো। সে কারণে অহংকারে তার মাটিতে পা পড়ে না, আর তাই ক্লাসের কেউ তাকে 2 চোখে দেখতে পারে না। মৌটুসির তাই ক্লাসে কোনো বন্ধু নেই, সে একা একা ঘুরে বেড়ায়। আজকেও সে একা একা টুনির কাছে এলো, এসে বলল, আমি যখন নজরুল গীতির কম্পিটিশনে চ্যাম্পিয়ন হয়েছিলাম তখন আমাকে টেলিভিশনে দেখিয়েছিল। টুনি মাথা নাড়ল, কোনো কথা বলল না। মৌটুসি তখন বলল, যখন আমার গল্পটা চ্যাম্পিয়ন হয়েছিল তখন পত্রিকায় আমার ইন্টারভিউ ছাপা হয়েছিল। টুনি এবারেও মাথা নাড়ল, কোনো কথা বলল না। মৌটুসি বলল, আমি যখন অলিম্পিয়াডে মেডেল পাই তখন আমাদের গ্রুপ ফটো তোলে, সেই গ্রুপ ফটো সব পত্রিকায় ছাপা হয়েছিল। টুনি আবার মাথা নাড়ল, এবারেও কোনো কথা বলল না। তখন মৌটুসি মনে হয় একটু রেগে গেল, রেগে গিয়ে বলল, আমি তোমার মতো টেলিভিশনে নিজের চেহারা দেখাতে মামা চাচাদের পিছনে ঘুরি না, টেলিভিশনের ক্যামেরা আমার কাছে আসে, বুঝেছ? টুনি সাধারণত রাগে না, কিন্তু এবারে একটু রেগে গেল, কিন্তু সেটা সে প্রকাশ করল না। মৌটুসির দিকে তাকিয়ে সে একটু হাসার ভঙ্গি করল। মৌটুসি রেগে গিয়ে বলল, তুমি আমার দিকে তাকিয়ে এভাবে হাসছো কেন? টুনি বলল, তোমাকে দেখলে, তোমার কথা শুনলে আমার আনন্দ হয়, তাই আমি হাসি। মৌটুসি থতমত খেয়ে বলল, আমাকে দেখলে আনন্দ হয়? টুনি মাথা নাড়ল। মৌটুসি জিজ্ঞেস করল, কেন আনন্দ হয়? তোমার চেহারা এত সুন্দর, তোমার এত গুণ, সেই জন্য। মৌটুসি এবারে হক চকিয়ে গেল। টুনি সত্যি বলছে না টিটকিরি করছে সেটা সে বুঝতে পারল না, তাই হেঁটে হেঁটে চলে গেল। টুনি একা একা চুপচাপ বসে থাকে, তার মনটা খুব খারাপ। সে ছোটাচ্চুর আলটিমেট ডিটেকটিভ এজেন্সিতে জোর করে ঢুকে গিয়ে অনেক কিছু করেছে, কথাটা সত্যি, কিন্তু সেগুলো সে করেছে তার করতে ভালো লাগে বলে। টেলিভিশনে তার চেহারা দেখাবে সেটা কখনো তার মাথাতেই আসেনি। এখন সবাই ভাবছে টেলিভিশনে চেহারা দেখানোর জন্য সে হ্যাংলার মতো তার ছোট চাচার পিছনে পিছনে লেজ ধরে ঘুরেছে। কি লজ্জা, কি অপমান, কি দুঃখ! টুনির চোখে একেবারে পানি চলে আসছিল, কিন্তু সে জোর করে চোখ থেকে পানি বের হতে দিল না, মুখটা শক্ত করে বসে রইল। বাসাতে এসেও তার মনটা খারাপ হয়ে থাকলো। সে এমনিতেই কথা কম বলে, সব সময় চুপচাপ থাকে, তাই বাসার কেউ সেটা টের পেল না। পরের দিন তার স্কুলে যেতেই ইচ্ছা করছিল না। যদি স্কুলে না যায় সবাই কিন্তু একটা সন্দেহ করে বসে থাকবে, তাই সে স্কুলে গেল। স্কুলে এসেও সে তার নিজের সিটে চুপচাপ বসে রইল। আজকেও নার্গিস ম্যাডামের ক্লাস আছে। আজকে ক্লাসে এসে নার্গিস ম্যাডাম কিছু একটা বলে ফেলবেন কিনা সেটা নিয়েও তার ভেতরে একটা অশান্তি। কিন্তু হঠাৎ করে সব কিছু অন্যরকম হয়ে গেল। ক্লাস শুরু হওয়ার ঠিক আগে আগে ক্লাসের সবচেয়ে যে দুষ্টু ছেলে, সে খুবই উত্তেজিতভাবে ক্লাসে ঢুকে বেঞ্চে নিজের ব্যাগটা রেখেই ছুটে টুনির কাছে এসে হাজির হলো। তার হাতে একটা পত্রিকা। পত্রিকাটা খুলে সে টুনিকে দেখিয়ে বলল, টুনি, এই দেখ। টুনি দেখল পত্রিকায় তার বিরাট একটা ছবি, চোখে চশমা, মুখে চাপা হাসি, হাতে কয়েকটা বই ধরে রেখেছে। ছবির নিচে বড় বড় করে লেখা খুদে গোয়েন্দা, তার নিচে একটু বড় বড় করে লেখা, কেমন করে ধরা হলো গাবরা বাবা ওরফে গলা কাটা বকই রাখে। তার নিচে ছোট ছোট করে অনেক কিছু লেখা। যখন সবাই মিলে গাবরা বাবাকে ধরে ফেলেছিল তখন মনে আছে একজন মানুষ অনেকক্ষণ টুনির সাথে কথা বলেছিল, তার অনেকগুলো ছবিও তুলেছিল। সেই মানুষটা নিশ্চয়ই সাংবাদিক, সে নিশ্চয়ই খবরটা পত্রিকায় ছাপিয়ে দিয়েছে। টুনির খুব ইচ্ছে করছিল পত্রিকায় কী লিখেছে পড়ে দেখে, কিন্তু সবার সামনে সেটা করতে তার একটু লজ্জা লাগলো, তাই সে পত্রিকাটা এক নজর দেখে চুপচাপ বসে রইল। সবচেয়ে দুষ্টু ছেলেটা বলল, টুনি, তুই কোনোদিন আমাদেরকে বলিসনি তুই এত বড় ডিটেকটিভ। দুষ্টু ছেলেটা চিৎকার করে বলল,
বড় ডিটেকটিভ না হলে পত্রিকায় কোনোদিন এত বড় করে ছবি ছাপা হয়? মন্ত্রীদের ছবিও এত বড় করে ছাপা হয় না। দুষ্টু ছেলেটা চিৎকার শুনে অন্যরা তখন চলে এলো। তারা পত্রিকার ছবিটা আর নিজের ক্যাপশনটা পড়ে চিৎকার করতে লাগলো। আর সেই চিৎকার শুনে অন্যরা এসে পত্রিকাটা দেখে আরও জোরে চিৎকার করতে লাগলো। পত্রিকাটা ধরে কাড়াকাড়ি করতে লাগলো। সবাই মিলে টুনিকে ঘিরে লাফাতে লাগলো। পত্রিকায় কী লিখেছে সেটা একজন আরেকজনকে ধাক্কাধাক্কি করে জোরে জোরে পড়তে লাগলো। সবাই এলেও মৌটুসি এলো না। সে দূরে তার সিটে বসে রইল। টুনিকে ঘিরে যে এত হইচই, চিৎকার চেঁচামেচি, সেটা নিয়ে সে কোনো আগ্রহই দেখালো না। টুনির বুঝতে বাকি রইল না যে হিংসায় মৌটুসির বুকের ভেতরটা জ্বলে যাচ্ছে। সে যখন কোনো মেডেল পায় তখন সে ক্লাসে এসে সবাইকে দেখানোর চেষ্টা করে। কেউ কোনোদিন সেটা ভালো করে দেখারও চেষ্টা করে না। কিন্তু আজ টুনিকে নিয়ে সবার কত আনন্দ, কত উত্তেজনা। তার হিংসা তো হতেই পারে। ঠিক তখন ক্লাসের ঘণ্টাটা পড়ে গেল বলে টুনিকে ঘিরে উত্তেজনাটা আপাতত থেমে যেতে হলো। নার্গিস ম্যাডাম যখন ক্লাসে ঢুকলেন তখন প্রত্যেক দিনের মতো ক্লাস একেবারে কবরের মতো নীরব হয়ে গেল। দেখে বোঝারও উপায় নেই ক্লাসে কোনো জীবিত মানুষ আছে। মনে হয় সবাই বুঝি নিঃশ্বাস নিতেও ভুলে গেছে। নার্গিস ম্যাডাম পড়াতে শুরু করলেন। ম্যাডাম বাংলা কবিতা পড়ান, এতই সুন্দর কবিতা, কিন্তু ছেলে মেয়েদের সেই কবিতা উপভোগ করার কোনো সুযোগ নেই। তারা নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে থাকে কখন কিছু একটা ভুল হয়ে যায়, আর চোখের দৃষ্টি দিয়ে ম্যাডাম তাদের রক্ত শুষে নেয়। নার্গিস ম্যাডাম কবিতাটা পড়ে শোনাতে শোনাতে হঠাৎ একটা কাগজের খচমচ শুনে তাকালেন এবং দেখতে পেলেন তৃতীয় বেঞ্চের মাঝামাঝি একটা ছাত্র একটা খবরের কাগজ খুব সাবধানে পিছনের বেঞ্চে পাচার করার চেষ্টা করছে। খবরের কাগজটিতে টুনির ছবি ছাপা হয়েছে এবং যে এখনও দেখেনি তার আর অপেক্ষা করার ধৈর্য ছিল না বলে নার্গিস ম্যাডামের ক্লাসেই এই ভয়ঙ্কর দুঃসাহসের কাজটি করে ফেলার চেষ্টা করছিল। নার্গিস ম্যাডাম বললেন, এই ছেলে তুমি কি করছো? নার্গিস ম্যাডাম মোটেও গলা উঁচিয়ে বলেননি, কিন্তু তবুও মনে হলো ক্লাসে বুঝি একটা বজ্রপাত হয়েছে। যে দুজন অপরাধী তাদেরকে নার্গিস ম্যাডাম দাঁড়াতে বলেননি, কিন্তু দুজনই কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে গেল এবং দাঁড়িয়ে কাঁপতে লাগলো। তাদের দুই পাশে যারা বসেছিল তারা যে কোনো মুহূর্তে বাথরুম হয়ে যেতে পারে আশঙ্কা করে দুই পাশে একটু সরে গেল। নার্গিস ম্যাডাম খুবই শান্ত গলায় বললেন, তোমাদের হাতে ওটা কি? একজন দুর্বলভাবে বলার চেষ্টা করল, কিন্তু সে পুরো খবরের কাগজ বলে শেষ করতে পারল না। নার্গিস ম্যাডাম বরফের মতো শীতল আর চাইনিজ কুড়ালের মতো ধারালো চোখে তাদের দিকে তাকিয়ে রইলেন এবং দুজনকে দেখে মনে হলো তারা বুঝি টুকরো টুকরো হয়ে খসে পড়তে শুরু করেছে। নার্গিস ম্যাডাম বরফের মতো ঠান্ডা গলায় বললেন, কি আছে খবরের কাগজে? কোনো গুরুত্বপূর্ণ খবর যে ক্লাসে বসে পড়তে হবে? ছেলে দুটির একজন মাথা নেড়ে কিছু একটা বলার চেষ্টা করল, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বেরোল না। অন্যজন বলল, টু টু টু, কিন্তু সে কথাটা শেষ করতে পারল না। ক্লাসে সবাই বুঝে গেল সে টুনির নাম বলার চেষ্টা করছে। টেলিভিশনে টুনিকে দেখেই নার্গিস ম্যাডাম খুব বিরক্ত হয়েছিলেন। খবরের কাগজে তার ছবি দেখিয়ে ম্যাডাম কি করবেন সেটা চিন্তা করে সবাই শিউরে উঠতে লাগলো। কেউ লক্ষ্য করল না বলে দেখতে পেল না, শুধুমাত্র মৌটুসির মুখে একটা আনন্দের ছায়া পড়ল। নার্গিস ম্যাডাম হাত বাড়িয়ে বললেন, খবরের কাগজটা দেখি। তৃতীয় বেঞ্চের ছেলেটা খবরের কাগজটা দ্বিতীয় বেঞ্চের ছেলেকে দিল। দ্বিতীয় বেঞ্চের ছেলেটা দিল প্রথম বেঞ্চের একজন মেয়েকে। সে দিল নার্গিস ম্যাডামকে। নার্গিস ম্যাডাম কাগজটা হাতে নিয়ে খুললেন। সাথে সাথে চোখে পড়ল টুনির বড় ছবিটাতে। তার চোখ বড় বড় হয়ে উঠল, মাথাটা একটু কাত করলেন। ভয়ে সারা ক্লাসের সবাই নিজেদের অজান্তে মাথা কাত করে ফেলল। তারপর পুরোটা পড়লেন, পরে মাথাটা সোজা করলেন। সারা ক্লাস মাথা সোজা করল। তারপর খবরের কাগজটা যত্ন করে ভাঁজ করে টেবিলের উপর রাখলেন। ক্লাসের সবাই নিঃশ্বাস বন্ধ করে বসে রইল। সবার বুক ভয়ে আতঙ্কে ধুকপুক করছে। যে দুজন ছেলে দাঁড়িয়েছিল তারা তাদের হাঁটুতে আর জোর পাচ্ছে না।
মনে হতে থাকে যে কোনো মুহূর্তে হাঁটু ভেঙে পড়ে যাবে। ম্যাডাম ডাকলেন, টুনি। টুনি উঠে দাঁড়ালো। ম্যাডাম বললেন, আমি গতকালকে বলেছিলাম তোমার চাচার লেজ ধরে তোমার টেলিভিশনের ক্যামেরার সামনে যাওয়া উচিত হয়নি, মনে আছে? টুনি শুকনো গলায় বলল, মনে আছে ম্যাডাম। এখন দেখতে পাচ্ছি তুমি তোমার চাচার লেজ ধরে ক্যামেরার সামনে যাওনি, নিজের যোগ্যতায় গিয়েছ। টুনি একটু হকচকিয়ে গিয়ে নার্গিস ম্যাডামের দিকে তাকালো। আলোচনাটা কোন দিকে যাচ্ছে সে বুঝতে পারছে না। এখন কি সে আগের থেকেও বড় কোনো অপরাধ করে ফেলেছে? কাজেই টুনি কিছু না বলে নার্গিস ম্যাডামের নাকের দিকে তাকিয়ে রইল। নার্গিস ম্যাডাম শীতল গলায় বললেন, এই পত্রিকার কথা যদি সত্যি হয় তাহলে তোমার চাচাই তোমার লেজ ধরে টেলিভিশনের ক্যামেরার সামনে গিয়েছেন। কথাটা কি ঠিক? টুনি গলাটা পরিষ্কার করে বলল, আসলে আমরা কেউ টেলিভিশনের ক্যামেরার সামনে যাই নাই। পুলিশ ডিপার্টমেন্টের একটা অনুষ্ঠান করেছিল, সেখানে গিয়েছিলাম। অনেক সাংবাদিক ছিল, তার মাঝে টেলিভিশনের ক্যামেরা ছিল। ক্লাসের ছেলেমেয়েরা হতবাক হয়ে টুনির দিকে তাকিয়ে রইল। তারা কেউ বিশ্বাস করতে পারছে না যে টুনি সরাসরি নার্গিস ম্যাডামের সাথে কথা বলছে। টুনিকে তখন তাদের মনে হতে থাকে বিশাল সাহসী একটা বাঘের বাচ্চা, কিংবা কে জানে, বাচ্চা নয়, আস্ত বাঘ। তুমি গতকাল আমাকে বিষয়টা বলো নাই কেন? নার্গিস ম্যাডামের গলায় কিছু একটা ছিল যেটা শুনে সারা ক্লাস কেমন যেন শিউরে উঠল। টুনি কোনো কথা না বলে মাথা নিচু করল। নার্গিস ম্যাডাম তার গলাটা আরেকটি উঁচু করে এবারে ধমকের সুরে জিজ্ঞেস করলেন, কেন বলো নাই? ক্লাসের বেশিরভাগ ছেলেমেয়ে আতঙ্কে চোখ বন্ধ করে ফেলল। টুনি একটা নিঃশ্বাস নিয়ে বলল, ভয়ে। নার্গিস ম্যাডামকে দেখে মনে হলো কথাটা শুনে খুব অবাক হয়েছেন। চোখ বড় বড় করে বললেন, কিসের ভয়ে? আপনার ভয়ে। ম্যাডাম অবাক হয়ে বললেন, আমার ভয়ে? টুনি কোনো কথা না বলে এবারে নার্গিস ম্যাডামের স্যান্ডেলের দিকে তাকিয়ে রইল। নার্গিস ম্যাডাম বললেন, তুমি আমাকে ভয় পাও? টুনি মুখটা একটু উপরে তুলে বলল, সবাই ভয় পায়। সবাই ভয় পায়? নার্গিস ম্যাডাম অবাক হয়ে ক্লাসের দিকে তাকালেন। তাকে দেখে মনে হতে লাগলো তিনি আশা করছেন সবাই এখন হা হা করে হেসে উঠবে, তারপর মাথা নেড়ে বলবে, না না, আমরা কেউ ভয় পাই না, কেন ভয় পাবো? কিন্তু কেউ সেটা বলল না। সবাই তার সামনের ছেলে কিংবা মেয়ের পিছনে মাথা লুকিয়ে ফেলল। একেবারে সামনের বেঞ্চে যারা আছে তাদের লুকানোর কেউ নাই, তাই তারা যতটুকু সম্ভব মাথা নিচু করে নিজের হাতের নখ কিংবা ডেস্কের উপরে রাখা বাংলা বইটার দিকে তাকিয়ে রইল। নার্গিস ম্যাডাম হতভম্ব হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন। তারপর টুনির দিকে তাকালেন, বললেন, কি আশ্চর্য, কেন ভয় পাও? টুনি নার্গিস ম্যাডামের চোখে দৃষ্টি এড়িয়ে তার গলার লকেটের দিকে তাকিয়ে রইল, কোনো কথা বলল না। ম্যাডাম বললেন, টুনি, তুমি ডিটেকটিভ, তুমিই বলো কেন আমাকে সবাই ভয় পায়। টুনি ঢোক গিলে বলল, বলবো। বলো। টুনি আরেকবার ঢোক গিলে বলল, ভয় করছে ম্যাডাম। ভয়ের কিছু নাই, বলো। টুনির মনে মনে একবার দোয়ায়-উনিশ পড়ে বুকে ফু দিল। তারপর বলল, আপনাকে সবাই ভয় পায় কারণ আপনি কোনোদিন হাসেন না। সারা ক্লাসের মনে হলো যে তাদের উপর দিয়ে একটা টর্নেডো উড়ে গেল। সবার মনে হলো তারা সেই টর্নেডোতে উড়ে যাবে, সব কিছু ছিন্ন ভিন্ন হয়ে যাবে। কিন্তু কিছুই হলো না। নার্গিস ম্যাডাম কিছুক্ষণ টুনির দিকে তাকিয়ে রইলেন, তারপর আস্তে আস্তে বললেন, আমি হাসি না। নার্গিস ম্যাডাম কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন। সরাসরি তাকানোর সাহস নেই বলে সবাই চোখের কোণা দিয়ে নার্গিস ম্যাডামের দিকে তাকিয়ে রইল। তারা অবাক হয়ে দেখল নার্গিস ম্যাডামের ঠোঁটের কোণায় একটা সূক্ষ্ম হাসি উঁকি দিচ্ছে। মনে হলো ম্যাডাম হাসিটা চেপে রাখার চেষ্টা করছেন, কিন্তু চেপে রাখতে পারছেন না। ধীরে ধীরে তার সারা মুখে ছড়িয়ে পড়ছে। তারপর সপ্তম আশ্চর্যের থেকেও বড় আশ্চর্য একটা ঘটনা ঘটে গেল। নার্গিস ম্যাডাম হঠাৎ ফিক করে একটু হেসে ফেললেন। সারা ক্লাস তখন একসাথে ফিক করে হেসে উঠল। ম্যাডাম তখন আরেকটু হাসলেন, ক্লাসের সবাই তখন আরেকটু হাসল। তারপর নার্গিস ম্যাডাম হাসতেই লাগলেন আর ক্লাসের সবাই হাসতেই লাগলো।
টুনি শুধু অবাক হয়ে নার্গিস ম্যাডামের দিকে তাকিয়ে রইল। ম্যাডাম যখন হাসেন তখন হঠাৎ করে তার সেই ভয়ঙ্কর চেহারাটা আর থাকে না, দেখে মনে হয় একেবারে স্বাভাবিক মানুষ। নার্গিস ম্যাডাম তার হাসি থামালেন। ছেলেমেয়েরা সাথে সাথে হাসি থামালো না, তারা আরও কিছুক্ষণ হাসলো। ম্যাডাম তখন টেবিলের থেকে খবরের কাগজটা হাতে নিয়ে বললেন, তোমরা সবাই টুনির উপর লেখাটা পড়েছ? যে ব্যাপারটা আগে কখনো ছেলেমেয়েরা কল্পনা করেনি সেটাই তারা করে ফেলল। কেউ কেউ চিৎকার করে বলল, পড়েছি। অন্যরা আরও জোরে চিৎকার করে বলল, পড়ি নাই। ঠিক আছে, সবাই যেহেতু পড়ো নাই, আমি তাহলে পড়ে শোনাই। তারপর ম্যাডাম নিজে খবরের কাগজের লেখাটা পড়ে শোনালেন। ছেলেমেয়েরা শুনল, মাঝে মাঝে হাততালি দিল, টেবিলে থাবা দিল, এমনকি কয়েকবার আনন্দে চিৎকার করে উঠল। 10 মিনিট আগে তারা সেটা করতে পারবে কল্পনা পর্যন্ত করেনি। শুধু মৌটুসি পাথরের মতো মুখ করে বসে রইল। আরও টুনটুনি ও আরও ছোটাচ্ছু বইয়ের প্রথম পর্ব এখানেই শেষ। এর পরের পর্বগুলো নিয়ে খুব শীঘ্রই আসছে আমাদের ইউটিউব চ্যানেলে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।